আমার বাসা হচ্ছে শেখালিপাড়া। আমার নাম দেবদাস সরকার। আমি কৃষক উন্নয়ন সংঘে আমি সভাপতি, আর ঘোড়াঘাট বহুমুখী কৃষক উন্নয়ন সংঘের আমি কেশিয়া। আমার আমি যে বীজ উৎপাদন করি, আমার হচ্ছে এসএমই আছে, সদস্য কৃষি অফিস ঘোড়াঘাট যে সরকারি অফিস আছে, ওখান থেকে আমি বীজ উৎপাদনের প্রথম ট্রেনিং প্রাপ্ত ওখান থেকে হয়। হওয়ার পর আমার বীজ দেয়। ওখানে আমাদের তো 15টা সদস্য আছে কৃষক আমার গ্রামে। ওই গ্রামে থেকে আছে, ওই গ্রাম থেকে আমি ওখানকার সব দায়িত্ব পালন করি। মানে বীজ উৎপাদন মানে যত বীজ হয় আমাদের 15টা সদস্য করে আমরা 5 জন একবারে 15 টাকা করি। 15 টাকা করে করা হয়। ওখান থেকে আমরা বীজ বিভিন্ন জায়গায় যাই, দিনাজপুরে যাই, এইদিকে বগুড়া, মানে যত জায়গা আছে বীজ দিয়ে ডিসি অফিসে যে আমাদের লাইসেন্স আছে এবং বাজারে বিক্রি করি। এই ধানের বীজ প্রথম আমাদের যাত্রা হয় হচ্ছে 88 দিয়ে, প্রথম 2019 করোনা যখন হয় তার আগে থেকে মানে আমাদের কার্যক্রমটা চালু হয়। করোনা তো প্রথম বীজ উৎপাদন আমার প্রায় হচ্ছে 88, প্রথম 5 কেজি বীজ দিচ্ছিল পরীক্ষামূলকভাবে। বিরাট বীজ আগে দেখছে কি রকম হয়। জমিতে আমি প্রথম বীজতলা করলাম হচ্ছে আদর্শ বীজতলা। আদর্শ বীজতলা করার পর ওখানে বীজ আমি লাগালাম। সামনের পাশে দেখলো, দেখার পর পর্যবেক্ষণ করলো, করছে রাস্তা থেকে দেখতে লাগাবে, দেখতে মানে নতুন জাতের প্রথম আমার 88। আপনারা তো নাম জানেন এবং আপনারাও আবাদ করছেন। এই 88টা আসছে বর্তমানে আছে আপনাদের যে আগাছ ছিল না, আগাছের কিন্তু একবার শীষ পচারি মানে কৃষকেরা কাটতেই পারেনি ধান। এখন অনেক রিসার্চ করে এবং বইগুলো রিসার্চ করে এই আটাশের পরিবর্তে কি ধান আনালাম, যখন দেখেছে এই আটাশ অনেক কৃষক, আমরাও গেছি, সারাও গেছে, অনেক সময় মাঠ থেকে যে ধান পাকবে সেটা পাকেন, তার আগে কিন্তু রানীগঞ্জ বিক্রি করছে কাঁচাই। অনেক সময় সারারা তখন আমাদের এবার ছাড়ছিল আমাদের উপজেলা। অনেক কৃষক কিন্তু বাধাও দিয়েছে, মানে এইভাবে কিন্তু ধান কিন্তু বাজারে বিক্রি করা যাবে না। বিক্রি করে তো আমার খাদ্য সংগ্রহ হবে এবং ওগুলো কিন্তু জবাব দিতে হবে। তাহলে কৃষকেরা কীভাবে ধান পরিবেষ্ট হয়নি কাঁচাই বিক্রি করছে, এরকম করা যাবে না। মাঠ পর্যায়ের মধ্যে গেছে এবং কৃষকদেরকে অন্তত মানা হয়েছে যেটা করা যাবে না। ধান যেহেতু নষ্ট হয়ে গেছে বিক্রি করা যাবে না, এমনিতে যা হয় হোক বাজারে করছে। তারপরে আমরা অনেক আমরাও গেছিলাম কৃষকের কাছে, এইভাবে করা যাবে না, এর পরিবর্তনে কী ধান আনা যায় সেটা রিসার্চ করতেছে। অনেক গবেষণা করার পর দেখা যাচ্ছে 88 পরিবর্তে আমরা 88টা এই জাতটা হচ্ছে খুব ভালো। এই জাতটা যখন নিয়ে এলো এটা আগাম আসে এবং এই ধানের কোনো রোগ বলাই নাই, সাদা শীষ নাই। আপনারা যেহেতু করছেন, কেউ করছেন এখানে 88 ধানটা মোটামুটি কিন্তু ওই ধানটা ভালো এবং গাছ এলে পরে না। কি রকম হলো? ফলন ওটা 25 মণ করে আসছে। খাওয়া যায় তো? হ্যাঁ, খাওয়া যায়, ভাত। উনি একটু বলুন, বলার পর আপনার 5 মিনিট একটু মত দিতে তাহলে ভালো হবে। আর এর মধ্যে প্রশ্ন করলে ওনার যেটা বলা সেটা একটা কাজ হবে। আমি বাজার মানে বীজ সম্পূর্ণটা আমি বিক্রি করলাম না, মানে ভাত খাওয়া শেষ করার জন্য কিছু চাল করলাম আর সম্পূর্ণ বীজ রেখে দিলাম। আসার পর তারপরে আমাদের এই ঘোড়াঘাট উপজেলা কৃষি উপজেলায় ধানটা নিলাম, মানে 5 কেজি করে প্যাক করে সব মানে কিনে নিল। এখানে কিনে নেওয়ার পর আমাদের কৃষকের প্রণোদনা দেয়, ওখানেও আপনারা কেউ পাইছেন মনে হয়, মানে 4টে ইউনিয়নে এই প্রণোদনা দেওয়া হয়েছে। 5 কেজি করে, 10 কেজি করে কৃষক পর্যায়ে দিচ্ছে বিনামূল্যে, আমার থেকে কিনে নিচ্ছে। তারপরে
পর্যায়ক্রমে কৃষকের হাতে চলে গেল। এই পর্যায়ে আসলো হচ্ছে 89, 29-এর পরিবর্তে। তারপরে আসলো হচ্ছে 74 ধান, 74 একটু মোটা, 92 এদিকে পর্যায়ক্রমে সব প্রকার ধানই আমার কাছে মানে প্রথম আসে। যে জাতটা নতুন আসবে সেই নতুন জাতটা আমার কাছে চলে আসে প্রথম। আসার পরে যখন আবার আমি ফলাফল দেখি কী অবস্থা, এবং শতকে যেটা মাপ 33 আছে একবারে কারেন্ট মাপ, সেটাতে দেখে আমি সাথে অন্য দিয়ে মাপার পর একবারে কারেন্ট ওজন করি কীভাবে হয় সারারাও আসে। মানে যদি ফলন কম হয় তাহলে কিছু দিবে না, বা উপরে তখন জানা হয় ধানটা পারা যাবে না। গত সাল কল 24 না 24-এ কিন্তু 25 ধান আমাকে দিয়েছে, যারা কিন্তু এটার মধ্যে 25 মনে হয় কেউ করেনি। 25-এর ফলন কিন্তু একবারে কম, 20 মণ করে হয়েছে আমার 9 বিঘা মারিছি এই 25 ধান। লস খেলে আমি খেয়েছি, তাও কৃষক কোনোদিন আমি লস যেমন আমি সারাকেও বলছি এই ধানটা পারা যাবে বিনা পচে। মানে অনেক ডিলারের কাছে সবাই কিন্তু 25টা এবার কিন্তু আবাদি হয়নি, আমি দেখিনি, আমি অনেক জায়গায় বলছি শুধু 25 ধানটা মনে হয় মাঠে আমার চোখে পড়েনি। ধান দেখতে ভালো দেখাতে সব কিন্তু ফলনের কম, সেজন্য কৃষক তো মারা যাবে না, সেজন্য 25টা এবার আমি বলছি এবং শুটিং করছিল বরাবর 25টা পারা যাবে না। কারণ একটা কৃষক যদি যে জিনিসের দাম পানি থেকে শুরু করে সার, কীটনাশক, লেবার হিসাব করে দেখা গেল অনেক আমার লস হয়েছে, সেজন্য এটা ব্যান করেছে, আর হয়নি। তারপর তো আমি 89 যে ধান পর্যায়ক্রমে করতেছি, এবার আমি করছি 89, 29 আমরা নষ্ট হয়েছে। এই ধান পর্যায়ক্রমে আমি বীজ রাখছি এবং বীজ দিচ্ছি, অফিসে আমার সাথে লাইসেন্স আমার আছে, ওখানে আমি দিচ্ছি। আর এই ধান এখন এই বীজটা আমি কীভাবে রাখবো সেটা আমি হিসাবে বলতেছি। আমি যে আদর্শ বীজতলা করলাম না, করার পর 35 দিনের যে বয়স হলো বীজতলা, যে জমিতে লাগাবো লাইন বরাবর একবারে বরাবর যদি আপনারা সবাই জানেন ধান ছিলানোর পর 35 হ্যাঁ আদর্শ বীজতলা থেকে বেড রাখা যায়। আপনি যেটা যদি আপনি যদি বীজ করেন তাহলে ওই কাজটাতে অন্য জাতের ধান বীজ করা যাবে না, যদি করেন তাহলে আজ দিতে হবে। আপনি যদি 29 বা 88, 89 একই জায়গাতে যদি ফেলান আজ দিতে হবে। যদি একই জায়গায় করেন অনেক সময় পানি কাটে দিলে সুতে কিন্তু বিশাল হবে, সেই জন্য আপনি ওই দিকে একটু খেয়াল রাখতে হবে। অনেক সময় করে কি ঘুরে যাওয়া করে সময় বিশাল হবে, আপনার ওদের ফলন কম আসবে আগের বছর পাকতে। যে ধান আপনি যে জমিতে লাগাবেন সেটা হচ্ছে চাষবাস করবেন, যেটা সার দেওয়া লাগবে পরিমাণ মতো সেটা দিলে বেড আকারে লাগাতে হবে। 12 লাইন বা 10 লাইন ইয়ে করলেন না, লাইন করে লাগাবেন গোড়া দেওয়ার পর এই এক বছরে 1.5 বছর এরকম থাকা লাগে। আপনি স্প্রে করতে সমস্যা না হয় সেই জন্য স্প্রে করতে সুবিধার জন্য এরকম রাখা হয়, ফলন কিন্তু কম হবে না, ভালোই হবে। অনেক সময় যখন ওই ফাঁকটা রাখবেন না, যখন ফুল আসবে বা স্প্রে করবেন তখন আপনার টেবিলের সাথে অনেক লক্ষ্য করবেন এই সাথে কিন্তু একটা লাগিয়েই থাকে, ফুল যদি লাগিয়ে থাকে তাহলে আপনার ধানের ফলন কম আসবে না বেশি হবে। এরকম ঠিক সাদা শিশেও হবে। খাইলে এইভাবে গেলেন এইভাবে স্প্রে করে তো সাবধানে বেশি হবে, তাহলে ধীরে ধীরে থাকা থাকলে তখন কম ক্ষতি হবে, কম ক্ষতি হয়, কম ক্ষতি হলে আপনি লাইন করে লাগানোর পর অনেক যখন ধানটা লাগিয়ে গেল গাছ লেগে গেল না, লাগানোর পর তারপর যদি আপনি বাছাই করবেন অনেক সময় ছেলেরা পারে কি এই এটাও মনে করে ভীষণ মনে করে এরাই গাড়ি দেয় অনেক সময় মতো এই মিকা খুব ভালো ধানের মতো ওদিকে লক্ষ্য রাখতে হবে।
জুয়ানখানা আর কেউ বলে যে ঘাস ওটা তুলে ফেলতে হবে। আর যে বীজটা আপনি যদি আপনি নিজের ধানে যদি এমন করে আমি বীজ উৎপাদন করবো, বাজারে বিক্রি করবো, এইভাবে আপনি 3 বার ইয়ে করবেন, ধানটা বাছাই করবেন গাড়ার পর হলো না, থোবার সাথে কিন্তু খাটো বড় বাছা রাখবো, সেটা কাটে দেবে। তারপরে যখন কামড় হবে তখন একটা বের হচ্ছে, এটা আরেকটা বের হয়, লম্বা শিশু হয়, সেটাও কাটিয়ে দেবে। তারপর আপনি যখন লাস্ট পর্যায়ে কাটবেন ধানটা, তখন আর একটা বাছাই দেবেন। পরে যেটা থাকলে ধানটা লস করবে না, পরে চাইলে করতে পারবেন। কাটার পর এখন স্প্রে পর্যায়ে আপনি যদি জানেন স্প্রে আপনি কিভাবে করবেন, স্প্রে আমরা এই টাইমে আমরা 3 পরে স্প্রে করাটাই ভালো। মাছ ধরার জন্য যে কোম্পানি আছে মানে দুই কোম্পানিগুলো আগে দেয়। মাছ ধরার জন্য আমরা কাটাবিটি ব্যবহার করছি, আমাদের কাটাবি মাছ ধরার জন্য কাটাবি আর ফসলের জন্য স্টক, এই দুটো আমি ব্যবহার করছি, আমার ফলাফল মোটামুটি ভালো আছে। কাটাবি হচ্ছে আমরা দেবেন হচ্ছে মাছ ধরার জন্য, আর হচ্ছে ফসলের জন্য স্টক, হাসপাতালের জন্য এইটা। আর দাদা বিশেষ করে বলবেন আপনার মার্কেটিং এ কৃষি এবং হচ্ছে আপনার কোম্পানি তাদের কাছে যখন 1 বিঘা লাগাচ্ছেন, আমি তো লাগাই বেশি 15 বিঘা তো এখন বীজ যদি রাখেন রাখেন তাহলে আপনি আড়াই ভিতর থেকে মধ্যে থেকে কাটে দেবেন, থেকে আপনি মনে করেন 1 বছর 2 বছর রাখবো, তাহলে ভিতর থেকে কাটবেন, কাটে ভালো করে নিয়ে গেলে নিয়ে যায় হাত দিয়ে কুমারে ভালো হবে। বিশাল হয়ে যাবে। আর আমরা বেশি পর্যায়ে রাখি তখন আমরা মেশিনের 4-5 বস্তা ওটা আলাদা করে আউট করে দিই, মানে ওটা বীজ রাখি না। প্রথম আমরা 5-6 বস্তা একবারে প্রথম অবস্থায় আমরা সরে ফেলে যাই, বীজের দিই না। আপনার যদি ধানের বীজ যদি থাকে, এটা মনে করেন জমি, এই জমিতে যদি আপনি মনে করেন 29 লাগাচ্ছেন, আমি 89 লাগাচ্ছেন, তাহলে এই ধানটা বীজ কিন্তু রাখা যাবে না। রাখলে এখান থেকে আপনাকে কমপক্ষে ওই যদি 29 থাকে, যদি 89 থাকে, তাহলে এখান থেকে আপনার 40 টাকা বাদ দেওয়া। আর যদি একই ধান থাকে তাহলে সমস্যা নেই। না ফলন যদি বেশি করতে চাই না, মানে আমি যেভাবে উৎপাদন করি কৃষকের কোনো লস হবে। আমি তো বললাম আমি ইয়ে করছিলাম বিনা পঁচিশ ধান, যখনই বললাম ধানের ফলন হবে না, এটা আমার দর সামনে বারে টাকাই দেয়, মানে প্রণোদনাও দেয় না, বিনা পঁচিশ প্রণোদনাও দেয়। কৃষক তো লস করা যাবে না, কৃষকের